হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আমাদের অডিও ভিডিও আজকে ক্লিয়ার এবং সবাই শুনতে পাচ্ছ। এবং যারা আমাদের সাথে যুক্ত হয়েছো সবাই একটু কমেন্টে জানিয়ে দাও অডিও একদম ক্লিয়ার লাউড কিনা এবং ভিডিও ক্লিয়ার কিনা। আজকে আমাদের ব্যাটলস অফ বায়োলজির পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটির যে একদম লেটেস্ট 2023-24 শিক্ষাবর্ষে যে কোশ্চেন সেটার সলভ ক্লাস আর কি। তো সেই সলভ ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। মাহাজেরিন হাসান অর্পা, পড়ালেখা করছি ডিএমসিতে। তো আমরা কিছুক্ষণের ভিতরে ক্লাসটা শুরু করব। একটু মানুষজন আসুক। তোমাদের সবার কি অবস্থা আমাকে কমেন্টে জানাও। ক্লাসটা আহামরি বড় হবে না। আমরা আজকে দেখব কিভাবে একদম সহজে আমরা ঢাকা ইউনিভার্সিটির রিটেন প্লাস এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করতে পারি এবং ঢাকা ইউনিভার্সিটি বায়োলজির ব্যাপারে হালকা টুকটাক আলোচনা করব। তো সবাই জয়েন হও। এবং আমাদের কিন্তু ক্র্যাক ডিউর বায়োলজি কোর্সে কিন্তু অলরেডি 100+ এনরোলড হয়ে গেছে। এবং যাদের মনে হয় যে আমরা ইঞ্জিনিয়ারিং এগুলোর পাশাপাশি ভার্সিটির জন্য পড়তে চাই, তারা কিন্তু আমাদের এই কোর্সটিতে এনরোল করতে পারো। ঠিক আছে, ক্লাস খুবই দ্রুত শুরু হয়ে যাবে। আচ্ছা, কারো কমেন্ট আমি কেন দেখতে পারতেছি না আমি বুঝতেছি না। তোমরা যারা দেখতেছো একটু কমেন্ট করে জানাও তো যে আসলে লাইভটা ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, তো আমরা যদি একটু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নটা নিয়ে আলোচনা করি, সেখানে কিন্তু এমসিকিউ প্লাস রিটেন দুইটাই থাকে। এমসিকিউ প্লাস রিটেন কোশ্চেন দুইটাই থাকে। এখন এমসিকিউ এর ক্ষেত্রে প্রায় 10-15টার মতো এমসিকিউ থাকে এবং রিটেনও প্রায় 4 থেকে 5টার মতো রিটেন কোশ্চেন থাকে। ঠিক আছে, তো আমাদের মানে এক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে যে এমসিকিউ আর রিটেন যুক্ত যে পরীক্ষাগুলো, যেমন গত বছর 15টা এমসিকিউ ছিল এবং 4টার মতো রিটেন কোশ্চেন ছিল। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা ফ্লোতে যখন মানুষ আগায়, দেখা যায় যে এমসিকিউ দিতেছে সব এমসিকিউ, হুট করে রিটেনের জন্য কিন্তু অবশ্যই তোমার ওই একটা ওয়ার্ড লিখলে হবে না, পুরো একটা সেন্টেন্স মেক করে পুরাটা লাইন মানে ছোট্ট করে হলেও তোমার কিছু একটা অ্যান্সার দিয়ে আসতে হবে। সো রিটেন প্লাস এমসিকিউ মিক্সড অ্যান্সার গুলো মানে কোশ্চেন বা এরকম পরীক্ষাগুলো কিন্তু একটু টাফ হয়। যেমন মেডিকেলে তুমি খালি ওয়ার্ড গুলো মুখস্থ করলেই হয়ে যেতেছে, একটা ওয়ার্ড মুখস্থ করবা, দাগাই দিবা, বাস 100টা জাস্ট ওয়ার্ড ভিত্তিক, এবং ওয়ার্ড ভিত্তিক পড়াও লাগে। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি কেউ প্রিপারেশন নাও, ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু একটু ডিপলি একটু বুঝে বুঝে পড়তে হয়। কারণ তুমি যখন রিটেন লিখবা, তোমার যদি কনসেপ্টই ক্লিয়ার না থাকে, তখন কলম দিয়ে লেখা বের হবে না। এমনিতেই ওই টাইমটায় প্রচুর নার্ভাসনেস কাজ করে, প্লাস মানে মানে একটা মনে হয় না জানলাই মানে মানে প্রশ্ন দিছে, এখন তো খুব দ্রুত লিখতে হবে। হয়তো তোমার এমন হইতে পারে যে ইংলিশ বাংলা ভাবছিলে অ্যান্সার করবা, কোনো একটা ব্লান্ডার হয়ে গেছে, তখন তোমার একমাত্র আশা হয় হয় ম্যাথ নাহলে বায়োলজি। এবং অনেকে বায়োলজিকে টার্গেট করেন, মনে করে যে বায়োলজিটা একটু ইজি, এমসিকিউ এখানে মনে এত বেশি ভেজাল করে না এরকম। তো আবার কিছু কিছু একটু টিপিক্যাল কোশ্চেন থাকে যেগুলো এখন আমরা আজকে দেখবো। তো আর কথা না বলে চলো আমরা আজকে শুরু করি। আচ্ছা, আমাদের ফার্স্ট কোশ্চেনটা স্ক্রিনে দেখো। এটা হলো গিয়ে তাবাকো মোজাইক ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে। এটা আমাদের বোটানি থেকে একটা প্রশ্ন আসছে। ঠিক আছে, তো অপশনগুলো দেখি, ক্যাপসোমিয়ার, ক্যাপসিড, ভিরিয়ড, গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, ক্যাপসোমিয়ার, ক্যাপসিড, ভিরিয়ড, গ্লাইকোপ্রোটিন। এখন এখানে আমাদের কেউ যদি একবার হলো এটা পড়ে, সে একদম প্রথমেই আমাদের জেনে নিবে যে এটাকে তো ক্যাপসিড বলে। ঠিক আছে, এবং ক্যাপসিডের সাব ইউনিট হলো গিয়ে ক্যাপসোমিয়ার। এবং ভাইরাসের ক্ষেত্রে আমি যদি একটা ভাইরাস আঁকি, যে ভাইরাস হলো গিয়ে মেনলি আমাদের ডিএনএ এবং প্রোটিন দ্বারা, ডিএনএ আরএনএ বা মানে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দ্বারা তৈরি আর কি। এরকম এরকম থাকে, এখানে আমাদের ডিএনএ আরএনএ বা কিছু একটা থাকতেছে। ঠিক আছে, এবং এই যে ভিরয়েডস, ভিরিয়ন, প্রিয়ন, এগুলো একটু মনে করে দেখো তো এগুলো কি। এবং এই যে মানে একটা আছে না সংক্রামক ভাইরাসকে কি বলে, একটু নিজেরা মনে করো এবং আমাকে কমেন্টে জানাও তো সংক্রামক ভাইরাসকে কি বলে। সংক্রামক ভাইরাসকে কি বলে, সংক্রামক প্রোটিন কোনাকে কি বলে, এগুলো কিন্তু ওই জায়গা থেকে আসছে। ঠিক আছে, এগুলো কিন্তু ওই জায়গা থেকে আসছে। এবং গ্লাইকোপ্রোটিনের সাথে কিন্তু কোনোভাবে ভাইরাস আমাদের এখানে সম্পর্কিত না, লিপোপ্রোটিন সম্পর্কিত। তোমরা একটু মনে করে দেখো, লিপো ভাইরাস যদি ভাইরাসের আমাদের যে মেমব্রেন, এর বাইরে আমাদের একটা এক্সট্রা এনভেলপ থাকতে পারে, এছাড়াও লিপোপ্রোটিনের একটা আবরণ থাকতে পারে, যেমন এইচআইভি এদের থাকে, এদেরকে বলে লিপো ভাইরাস। গ্লাইকোপ্রোটিনের কিন্তু কোনো কিছু থাকতেছে না। তো এইখানে আমাদের টাবাকো মোজাইক ভাইরাসের প্রোটিন আবরণকে কিন্তু আমরা বলতেছি ক্যাপসিড। ওকে, এবং ক্যাপসিডের সাব ইউনিটকে বলি আমরা ক্যাপসোমিয়ার। আচ্ছা, নিচের কোনটি, এটা হবে পনির তৈরিতে ব্যবহৃত হয়, নিচের কোনটি পনির তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, নিচের কোনটি পনির তৈরিতে ব্যবহৃত হয়, একদম দেখো, অ্যামাইলেজ, রেনিন, পেকটিনেস, জাইমেস।
আচ্ছা, অ্যামাইলেজ, অ্যামাইলেজ একটা শর্করা পরিপাককারী এনজাইম, এখানে অ্যামাইলেজের কোনো কাজ নাই। পেকটিনেস, পেকটিনেস ফলের রসের ওখানে ইউজ হয়। এবং লাস্টে জাইমেজ, জাইমেজ হলো কি আমাদের ব্রুইং শিল্প, মদ শিল্পে অনেক বেশি হিউজলি ইউজ হয়। এখন রেনিন নিয়ে কথা আছে, এই রেনিনের অপশনটা বাংলায় লিখছে তুমি ইজিলি পেরে যাবে যে রেনিনই তো প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়, কিন্তু এই রেনিনের আবার ভাগ আছে। দেখো একটা জিনিস, যে রেনিনের ক্ষেত্রে একটা হলো গিয়ে RENIN, যেটা এখানে আসলে ইয়ে, আরেকটা আছে RENNIN, দুইটা। একটা রেনিন যেটা এটা, সেটা হলো গিয়ে আমাদের দুইটা রেনিনের ভিতরে একটা ডাবল এনারা যে রেনিন, সে কিন্তু আমাদের পাকস্থলিতে আমাদের দুগ্ধ জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে, কেসিনকে প্যারাকেসিন মানে এরকম একটা পরিণত করে। এবং পরবর্তীতে যে আমাদের রেনিন যেটা আমরা এখন পড়তেছি, সেটা হলো কি আমাদের আবার বৃক্কে একটা এনজাইম আছে, যেটা আমাদের রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম পুরাটাকে সেই করতেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের যাই হোক অ্যান্সার তো এটাই হবে রেনিন। কিন্তু বাই চান্স যদি তোমার ইংলিশে দিত, ইংলিশে দিলে যদি তোমার মানে অপশনটা ইংলিশে থাকতো, তাহলে আমাকে কমেন্টে জানাও যে কোন অপশনটা আমরা কোনটা দিতাম, একটা এন দিয়ে না দুইটা এন দিয়ে। কমেন্টে অবশ্যই এটা জানাবে। এবং এটা কিন্তু একটা ব্রেনস্টর্মিং টাইপ প্রশ্ন, তুমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করবে, সেটা হোক ডিউ হোক মেডিকেল, তোমাকে প্রবাবেল এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেইগুলো নিয়েও ধারণা রাখতে হবে। যদি তুমি ধারণা না রাখো যে একটা কোশ্চেন দিয়ে, যেমন আমি যখন সলভ করছিলাম মেডিকেলের প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো বা ডিউর প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো, আমি ধারণা করতাম যে এটার সাথে সাথে কি কি প্রশ্ন আসতে পারে। ধরো এই যে এমএলএস দিয়ে, এমএলএস এ কিন্তু আরো অন্যান্য কাজ আছে, সেগুলো কিন্তু দিয়ে দিতে পারে। এবং এই টপিকটা কিন্তু আসছে আমাদের কোষ রসায়নের এনজাইম টপিক থেকে। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখি। নিচের কোনটি হ্যাডস্ল্যাক চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা হিসেবে কাজ করে? হ্যাডস্ল্যাক চক্র, ঠিক আছে। রাইবোলোজ 1,5 বিস ফসফেট, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফেনল পাইরুভিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওকে, তো কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কোন চক্র? হ্যাচো-স্ল্যাক চক্র। এখানে কিন্তু আমাদের মানে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা, এটা আমাদের পুরো হ্যাচো-স্ল্যাক চক্র। তোমার ধরো পরীক্ষা এটা কিন্তু রিটেনে আসতে পারতো যে হ্যাচো-স্ল্যাক চক্রটি অঙ্কন করো, যদি একটু বড় হয়ে যেত, কিন্তু রিটেনে কিন্তু আসতেই পারতো। তো সেই ক্ষেত্রে তোমাদের পুরো হ্যাচো-স্ল্যাক চক্রে কোন ধাপে কোন কি ঘটতেছে এবং এনজাইম গুলো একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে মুখস্থ রাখতে হবে। যেরকম এখানে কিন্তু একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এনজাইম কাজ করে এখানে, যদি এটা প্রশ্ন নাই কিন্তু এটার সাথে রিলেটেড সেই প্রশ্ন, মানে তোমাদের কাছে এখন প্রশ্ন করতেছি যে এখানে কোন এনজাইমটা কাজ করে, বলেই দিতেছি রুবিস্কো একটা এনজাইম কাজ করে। সেই রুবিস্কো এনজাইমকে কিন্তু বলা হয় আমাদের জীবজগতে অনেক অতি প্রয়োজনীয় একটা এনজাইম। তো এইখান থেকে সম্ভাব্য এটা একটা প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা ইয়াতে যাই ডাইরেক্ট। আমি বুঝছি না তোমাদের কমেন্ট নাই কেন, তোমরা কমেন্ট করো। তোমরা একটু কমেন্ট করো তো, কমেন্টে একদম একদম কাউকে দেখতেছি না। কমেন্ট করো তো, একদমই কারো কমেন্ট দেখতেছি না আমি। কি মনে হয় কি হবে এটার অ্যান্সার, তোমরা বলো তো। আমি তো পরপর কয়েকটা করলাম, আমার মনে হচ্ছে আমি অনেক মানে দ্রুত হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটু আস্তে আস্তে বিশ্লেষণে যাই। যেমন একটু আগে একটা রুবিস্কোর কথা বললাম না, রুবিস্কো কিন্তু রাইবোলোজ 1,5 বিস ফসফেট এখানে কাজ করে। তার কাজ কি, সেটা হলো কি আমাদের যে মানে রাইবোলোজ 1,5 বিস ফসফেটটা আমাদের কেলভিন চক্র আছে না, কেলভিন চক্র যেটাকে বলি, বা আমাদের C3 মানে ইয়াতে কেলভিন চক্রে, এখানে কিন্তু আমাদের রাইবোলোজ 1,5 বিস ফসফেটটা কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা হিসেবে কাজ করে। কিন্তু আমাদের চাইছে কি হ্যাচো-স্ল্যাক চক্র, ঠিক আছে, আমাদের চাইছে হ্যাচো-স্ল্যাক চক্র। এটা প্রশ্নের একটা মারপ্যাচ। অনেকে হয়তো মনে মনে হতে পারে আল্লাহ প্রথম প্রশ্নটা দেখাই, আরে এটা তো আমার চেনা চেনা প্রশ্ন লাগতেছে, মানে অপশন গুলো চেনা, দাগাই দি রাইবোলোজ 1,5 বিস ফসফেট। কিন্তু না, কেলভিন চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা হিসেবে সে থাকে, ঠিক আছে। কিন্তু আমাদের এই হ্যাচো-স্ল্যাক চক্রের ক্ষেত্রে কিন্তু ফসফিনল পাইরুভিক অ্যাসিড যে, সে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা হিসেবে থাকে। হ্যাচো-স্ল্যাক চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা হিসেবে থাকে কিন্তু ফসফিনল পাইরুভিক অ্যাসিড। এবং হ্যাচো-স্ল্যাক চক্রের আরেকটা নাম কি আমাকে একটু জানাও তো কমেন্টে। ফসফিনল পাইরুভিক অ্যাসিড, এটা আমাদের হ্যাচো-স্ল্যাক চক্রে থাকে, যে হ্যাচো-স্ল্যাক চক্রের আরেকটা নাম কি আমাকে জানাও।
আমাকে একটু কমেন্টে জানাও তোমাদের, মানে আমার সাথে যদি কানেক্টিভিটি করো তাহলে কিন্তু অনেকটা পড়া হয়ে যাবে এখন এখানে। আচ্ছা আচ্ছা, ফসফোনিল পাইরুভিক অ্যাসিড এটা তো আমরা সলভ করলামই। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড নিয়ে একটু ইনফো দিই। এটা কিন্তু আমাদের ওই যে C3 সাইকেলের একদম ফার্স্ট আমাদের 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড কিন্তু আমাদের ওই যে C3 সাইকেল উৎপন্ন হয়। অক্সাল অ্যাসিটিক অ্যাসিড এটা হলো গিয়ে C4 সাইকেলে উৎপাদিত একদম ফার্স্ট স্থায়ী পদার্থের জন্য এটাকে কিন্তু আমাদের C4 সাইকেলের জন্য বলে, কারণ এই যে অক্সাল অ্যাসিটিক অ্যাসিড এটা 4 কার্বন বিশিষ্ট হয়। দুইটা চক্র C3 C4 চক্র, প্রত্যেকটা যোগের নাম প্লাস কোনটা, এটাকে কেন C3 C4 বলা হয় এগুলো কিন্তু রিটেনে আবার আইসা পড়তে পারে, ঠিক আছে? সো এগুলা কিন্তু আমাদের একদম ঠান্ডা মাথায় মুখস্থ রাখতে হবে। ওকে, গুড, ভেরি গুড। আমি ঘাসফড়িংকে দেখতে পারতেছি, জয়চন্দ্র দাস, মিটন চাংমা, অঙ্কিতা সিকে, ফরিদুল ইসলাম, যারা যারা আছো সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ক্লাসটাকে ইন্টারঅ্যাক্টিভ বানাইতেছো। দেখো নিচে কোন কোষটি নিউক্লিয়াস বিহীন, ঠিক আছে? এইখানে যাব না, আমরা নিজের একটু বের করি তো আমরা কোন কোন কোষগুলোকে নিউক্লিয়াস বিহীন বলি, ঠিক আছে? সবার প্রথমে আমাদের মানে নিউক্লিয়াস বিহীন কোষের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে আমাদের রক্তর কণিকার ভিতরে কি লোহিত রক্ত কণিকা, লোহিত বা আরবিসি ধরো, অনুচক্রিকা, এরা কিন্তু একদম মানে সবসময় এরা কি নিউক্লিয়াস বিহীন, ঠিক আছে? আবার অনেক সময় শ্বেত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকাতে নিউক্লিয়াস থাকে। পেশিকোষকে অনেক সময় বলে যে এটা আমাদের নিউক্লিয়াস বিহীন, এবং তখন একটা সূত্র করে যে পলাশ, এরকম অনেকে এটা ছন্দ দিয়ে পড়ে। যাই হোক, তো এখানে আমাদের কোন কোষটি নিউক্লিয়াস বিহীন? প্যারেনকাইমা, কোলেনকাইমা, ট্রাকিড। প্যারেনকাইমা, কোলেনকাইমা কিন্তু আমাদের সরল যে টিস্যু সেটার অংশ, ঠিক আছে? এরপর হলো কি ট্রাকিড, ভেসেল, এগুলো প্রত্যেকেই কিন্তু মোটামুটি আমাদের মানে এক সজীব থাকে। নিউক্লিয়াস বিহীন যে কোষটা থাকে সেটা হলো কি আমাদের সিভনল। সিভনলের কিন্তু কোনো নিউক্লিয়াস নাই। তোমরা যদি চিত্র দেখবে এরকম এরকম লম্বা লম্বা থাকে, এবং এর পাশ দিয়ে মোটা করে একটা ওর সঙ্গী কোষ থাকে যার নিউক্লিয়াসটা বিশাল বড়, ঠিক আছে? সিভনলের সাথে একটা সঙ্গী কোষ থাকে যার নিউক্লিয়াস থাকে এবং যার নিউক্লিয়াসটা অনেক বড়, কিন্তু সিভনলের নিজস্ব কোনো নিউক্লিয়াস থাকে না। গুড, মিল্টন, ঘাসফড়িং, জয়চন্দ্র দাস। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড পুনরাবৃত্তির একক কি? এটা একটু ট্রিকি কোশ্চেন, আমি বলবো এটা একটু ট্রিকি কোশ্চেন এবং মজার কোশ্চেন। কোশ্চেনটা একটু খেয়াল করো, নিউক্লিক অ্যাসিড পুনরাবৃত্তির একক। আমাকে একটু বলো তো ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিএনএ এর পূর্ণরূপটা একটু বলো। কোনো পোলাপান যদি শুরুতে এই কোশ্চেনটা দেখে সে কিন্তু একটু খাবে, ভেবা জায়গা খাবে যে হ্যাঁ নিউক্লিক অ্যাসিড পুনরাবৃত্তির একক আবার কি? ডিএনএ কে যখন তুমি ভাঙো তখন কি পাও? ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এখন এখানে কাহিনী আছে, এই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড তোমরা এইচএসসি তে পড়তে পারো যে ডিএনএ কাকে বলে। তখন কিন্তু আমরা বলি যে ডিএনএ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের পলিমার, ঠিক আছে? সো পলিমার, তাহলে এটা মনোমার কে? মনোমার হলো আমাদের নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড হলো কি আমাদের একটা ফসফেট গ্রুপ, একটা ক্ষার এবং একটা পেন্টোজ সুগার, রাইবোজ ডিঅক্সিরাইবোজ, এরা মিলে আমাদের নিউক্লিওটাইড তৈরি করে। নিউক্লিওটাইড থেকে ফসফেট সরাই দিব, হয়ে যাবে নিউক্লিওসাইড, ঠিক আছে? নিউক্লিওসাইড থেকে আবার আমি ক্ষারটা সরাই দিব, তখন মানে নাইট্রোজেনাস বেস সরাই দিলে তখন শুধু থাকবে আমাদের একটা রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ। পেপটাইড তো হবে না। পেপটাইড কি? অ্যামিনো অ্যাসিড মিলে মিলে পেপটাইড গঠন করতেছে। তো এই যে নিউক্লিক অ্যাসিড, যেটা আসলে আমরা ডিএনএ বা আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড হইতে পারে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হইতে পারে। এটার পুনরাবৃত্তির একক কিন্তু আমাদের নিউক্লিওটাইড, ঠিক আছে? একটু ট্রিকি কোশ্চেন, ডিউ টিচার অনেক মাথা ঘামায় প্রশ্নগুলো করেন। আচ্ছা, নিচের কোনটি রেস্ট্রিকশন এনজাইম নয়? এই কোশ্চেনটা তোমাদের জায়গায় আমি যদি পরীক্ষার হলে থাকতাম না, আমি পারতাম না। কেন বলতো? এই রেস্ট্রিকশন এনজাইম এটার কাজ শুধু আমরা মানে পড়ি, এত ডিটেলসে পড়ি না। এটার কাজ কি? কাটাকাটি করা। এটার কাজ কাটাকাটি করা, ছেদন করা। কোথায় ছেদন করা? আমার যে পছন্দের ডিএনএ আছে সেইটার সাথে আমাদের আরেকটা যে ডিএনএ মিলাবো, দুইটা মিলে আমাদের এটাই করা, ঠিক আছে? এখন তোমরা যারা আমার সাথে আসো, লাইভটা দেখতেছো, অনেকেই আছো, প্রায় 32 জনের মতো। আমাকে একটু জানো তো অ্যান্সারটা কি হবে? তোমরা কিভাবে পড়ছো রেস্ট্রিকশন এনজাইমের প্রকারভেদ? আমি কিন্তু আমার অ্যাডমিশনের সময় পড়ি নাই। তো যে বছর এটা প্রশ্নটা আসছে আমি তো দেখে পুরো অবাক যে বাপরে বাপ কত ডিপ থেকে প্রশ্ন করে। এটা কিন্তু আমাদের জীব প্রযুক্তি চ্যাপ্টারের একটা অংশ। এটা কিন্তু আমাদের জীব প্রযুক্তি চ্যাপ্টারের অংশ। প্রাইমা মিল্টন কমেন্ট করে দিচ্ছে
পিবিআর, আচ্ছা হ্যাঁ অ্যান্সার হবে এ। কিন্তু তোমরা দেখো রেস্ট্রিকশন এনজাইমগুলো আমি একটু নাম লিখতেছি এবং নামগুলো আমার কাছে যথেষ্ট কঠিনই লাগছে, টু বি অনেস্ট আমি বলবো না নামগুলো সোজা, একটু আমার সাথে রিপিট করো। রেস্ট্রিকশন এনজাইমের নামগুলো কি কি? বাম হাই, বাম হাই, তারপর হিন্ড 3, তারপর হলো গিয়ে হেপা 2, HPA 2, MBO 1 এবং ইকোআরআই। ওকে, তো এই টোটাল 5টা রেস্ট্রিকশন এনজাইমের কথা বইয়ে দেওয়া আছে এবং আমরা মেডিকেলের রেস্ট্রিকশন এনজাইমের এই নামগুলো স্পেশালি ইকোআরআইটা অনেক পড়তাম, ঠিক আছে। তো এখানে বলছে এনজাইম 9 কোনটি। এখন এই ক্ষেত্রে তুমি আন্দাজে দাগাইলে তো হবে না, কজ তোমার 5টা নামই জানতে হবে। ইকোআরআই, বাম হাই, হিন 2, এছাড়াও যেগুলো অপশনে দেওয়া নাই হেপা 2, MBO 1, ঠিক আছে। এখন তোমরা যেমনে পারো এটা মুখস্থ করো, অ্যান্সার কিন্তু হবে আমাদের এ, ঠিক আছে। আর এবং ইকোআরআইটা একটু স্পেশাল ভাবে মুখস্থ করে রাখো, কারণ এটা আমরা মেডিকেলে ইউজ করি, প্লাস এটা সবচেয়ে বেশি ইউজ হয়, তো এটা একটু আলাদা করে তোমরা মনোযোগ দিয়ে এটা মুখস্থ করো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, পুষ্পক উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল থাকে? এটা অনেক ইজি, এটা টিস্যুতন্ত্র চ্যাপ্টারটা যে পড়বে সেই জানে, ঠিক আছে, কোন ধরনের ভাস্কুলার বান্ডেল থাকে। এর আগে আমাকে জানাও কমেন্টে ভাস্কুলার বান্ডেল কয় প্রকার, ভাস্কুলার বান্ডেল কয় প্রকার আমাকে একটু কমেন্টে জানাও। ভাস্কুলার বান্ডেল কিন্তু আমরা যদি বলি সংযুক্ত, অরিয় এবং কেন্দ্রিক 3 প্রকারের থাকে। সংযুক্তর আবার 2টা ভাগ আছে, সমদ্বীপ মানে সমদ্বিপার্শ্বীয় আবার সমপার্শ্বীয়। এরপর কেন্দ্রিকের আবার 2টা পার্ট আছে, ল্যাপ্টোসেন্ট্রিক, হাইড্রোসেন্ট্রিক। ল্যাপ্টোসেন্ট্রিক কারা, হাইড্রোসেন্ট্রিক কারা? ল্যাপ্টোসেন্ট্রিক গ্যাসিনা ইউকা, হাইড্রোসেন্ট্রিক কারা? আমাদের প্রিয় একটা চ্যাপ্টার তোমরা পড়ছো না, টেরিস, মানে বায়োফাইটা টেরিডোফাইটা, সেই টেরিস বা আমাদের কি বলবো এটাকে, লাইকোপ্লোডিয়াম, স্লেজেনা, এইগুলা, ঠিক আছে। এইগুলা কিন্তু আমাদের ওই কেন্দ্রীয় রুটা। এখন এই যে জায়গাটা আমাদের টিস্যুতন্ত্র, এই টিস্যুতন্ত্র জায়গা থেকে কিন্তু কিছু আমাদের পার্থক্য আছে। তোমরা যদি এই চ্যাপ্টার মানে এখান থেকে কিন্তু রিটেনও কোশ্চেন আসে যে একবীজপত্রী মূলের বৈশিষ্ট্যগুলো লেখো, যেহেতু ডিউতে বোটানি সাবজেক্ট অনেক প্রমিনেন্ট, আমাদের ডিউর জেনেটিক সাবজেক্ট অনেক প্রমিনেন্ট, এর জন্য ডিউর জন্য তোমরা বোটানি, টিস্যুতন্ত্র, জীব প্রযুক্তি, জীবের বিস্তার, পরিবেশ সংরক্ষণ, এখান থেকে যতটা সম্ভব এগুলো চ্যাপ্টারগুলোকে ইগনোর না করে এই চ্যাপ্টারগুলোকে একটু ভালো করে পড়বা। কারণ অনেকেরই দেখা যায় শর্ট সিলেবাস পড়ার কারণে হয় কি যে ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো, পিছিয়ে চ্যাপ্টারগুলোকে গুরুত্ব দেয় না, ঠিক আছে। এটার অ্যান্সার তো আমরা সবাই জানি, মূলে আমাদের সবসময় অরিও থাকে। এখন অরিওর ক্ষেত্রে তোমাদের কাছে প্রশ্ন, কখন আমাদের চারটি ভাস্কুলার বান্ডেল থাকবে, কখন আমার 6-এর অধিক ভাস্কুলার বান্ডেল থাকবে, কখন 4টি থাকবে এবং কখন 6-এর অধিক ভাস্কুলার বান্ডেল থাকবে, আমাকে জানাও তো। ভাস্কুলার বান্ডেলের এগুলো কখন আমাদের 4টি 6টি এরকম থাকবে, জানো তো। ভাস্কুলার বান্ডেলের এখানে কিন্তু আমাদের মানে অরিও যদি থাকে, যদি আমার একবীজপত্রী হয় সে 6-এর অধিক হবে এবং দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কিন্তু 4টি হবে। আচ্ছা, এইটা দেখো, 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের ভিতরে ক্রস ঘটালে F2 জনুতে কোন ধরনের ফিনোটাইপিক অনুপাত পাওয়া যাবে? 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে, ঠিক আছে, F2 জনুতে আমাদের কোন ধরনের ফিনোটাইপিক অনুপাত পাওয়া যাবে? দেখো তো এটা একটু পরিচিত লাগে কিনা। আমাদের ম্যান্ডেলের মোনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস ওখানে পড়ছি না, সেখান থেকে এটা আসছে। মোনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে আমাদের ইয়াগুলো কিরকম হয়, 1:2:1, কারণ 4টা, কিন্তু যখন 2 বা ততোধিক বৈশিষ্ট্য আমরা করি তখন কিন্তু টোটাল আমরা 16টার মতো পাই, ঠিক আছে, 16টার মতো গ্যামেট বলো বা যাই বলো, তো 16টার ভিতরে এখানে কিন্তু কোনো স্পেশাল মেনশন করে নাই যে এখানে কোনো স্পেশাল ক্রাইটেরিয়া আছে কিনা, ওই যে আমাদের প্রোকট এপিস্টেসিস, প্রচ্ছন্ন এপিস্টেসিস, মানে ওই টাইপের কোনো কিছু কিন্তু এখানে আমাদের মেনশন করেনি, জাস্ট নর্মালি চাইছে যে ক্রস ঘটালে কয় ধরনের ফিনোটাইপিক অনুপাত পাবো আমরা। তো ক্রস ঘটালে কিন্তু আমরা এই ফিনোটাইপিক অনুপাতটা পাবো। আর যদি আমরা এখানে ধরো মোনোটা মানে F2 জনুতে আমাদের যদি মানে একটা শুধুমাত্র বৈশিষ্ট্যের উপর খেয়াল করে আমরা যদি করতাম তাহলে কিন্তু 1:2:1 এটা পাইতাম, ঠিক আছে। আচ্ছা, তো এখানে 13:3, 9:7 আপু, এখানে আমাদের যে 30:3 এগুলো করলেও কিন্তু আমরা 16টাই পাবো, কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো স্পেশাল ক্রাইটেরিয়া মেনশন করে দেয় নাই যে আমাদের কোন কোন স্পেশাল ক্রাইটেরিয়ার আন্ডারে এগুলা হবে, ঠিক আছে। যেমন আমাদের দেখা যায় কি যে মুখ ও বধিরের ক্ষেত্রে আমাদের F2 জনুতে কোনটা হবে এগুলা কিন্তু আসে, বাট এখানে কিন্তু এটা ওখানে মেনশন করে নাই, ঠিক আছে। আচ্ছা,
তো এখানে আমাদের 9:7 আর 13:3 কোন কোন ক্ষেত্রে পাই একটু কমেন্টে জানায় দাও তো, দেখি তো তোমরা জানো কিনা। 13:3, 9:7 আমাকে জানাও তো, দেখি তো পারো কিনা। কেউ পারলে উদাহরণ দিও, যাবো এটার ক্ষেত্রে এটা দেখা যায়। দেখো বলে দিতেছি, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, ঠিক আছে, যেটার জন্য মুখ বধির হয়, সেইখানে 9:3। আর আমাদের একটা মুরগি আছে না, যে সাদা হবে না কি হবে, একটা আমাদের মুরগির যে ক্ষেত্রে, মুরগির ক্ষেত্রটা কি এটা বলতো, প্রোকোট এপিস্টেসিস। প্রোকোট এপিস্টেসিসের ক্ষেত্রে কিন্তু 13:3 অনুপাতটা দেখা যায়। প্রোকোট এপিস্টেসিস যে সাদা পালকযুক্ত কখন হবে, তো স্পেশাল তুমি প্রত্যেকটা অনুপাতের সহ মুখস্থ রাখবা। আবার লিথাল জিনের ক্ষেত্রে কি হয়, তখন কিন্তু 2:1 হয়ে যায়। এসব ছোট ছোট ইম্পর্টেন্ট এগুলা কিন্তু রাখবে। আচ্ছা, নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণী? মনে করো উইচেরিয়া, ইউচেরিয়া আসলে উইচেরিয়া ব্যানকফটি, যেটার জন্য বোধ রোগ হয়। এরপর একটা আছে নিয়ান্থেস ভাইরান্স, এটা দরকার নাই। অরেলিয়া অরিটা মানে আমরা জানি জেলিফিশ, জেলিফিশ কি নিডারিয়া। এবং একটা আছে অক্টোপাস পাংটাটাস। আমি কিচ্ছু আপু, আমি কোনো বৈজ্ঞানিক নামই জানি না, কিন্তু আমি অক্টোপাস থেকে তো বুঝতেছি, ঠিক আছে, যে অক্টোপাস মানে অক্টোপাস আমাদের এখানে ইয়াতে আছে। তো এখন একটা জিনিস ভেবে দেখো, আমাদের যে অক্টোপাস সে কিন্তু মলাস্কা পর্বের প্রাণী। অক্টোপাস মলাস্কা পর্বের প্রাণী। এখন তোমরা বলবো আপু আমার বিশ্বাস হইতেছে না, আমরা তো জানি মলাস্কা পর্বের প্রাণী খোলসের ভিতর আবৃত থাকে, কিন্তু তোমরা বইটা খুলে দেখবা অক্টোপাস হলো গিয়ে শামুক, ঝিনুক, গ্যাস্ট্রোপোডা এদের সাথে আমাদের অক্টোপাসও একটা আলাদা জায়গা দখল করে আছে। এবং অরেলিয়া অরিটা জেলিফিশ সে কিন্তু নিডারিয়ার। এবং আমাদের আরেকটি খুবই পরিচিত স্টারফিশ সে কিন্তু আবার আমাদের একাইনোডার্মাটার, ঠিক আছে, সে কিন্তু একাইনোডার্মাটার। এখন তোমরা আবার এটা বলো না আপু, আমরা তো জানি যে অক্টোপাস সামুদ্রিক, সব সামুদ্রিক কিন্তু আবার একাইনোডার্মাটার চলে গেছে। এরকম কনফিউশন হয়ে না আর কি। এখানে আমাদের যে ইয়াটা আছে, যে মলাস্কা পর্বের প্রাণীকে, সে কিন্তু অক্টোপাস আমাদের শামুক, ঝিনুক, ঠিক আছে এরা। ওই 9D বলছে কে? ঘাসফড়িং? 9D হবে না, 9 অক্টোপাস হবে। মলাস্কা অরিলিয়া অরিটা তো আমাদের জেলিফিশ। আরে কি অবস্থা, অরিলিয়া অরিটা তো জেলিফিশ রে। অরেলিয়া অরিটা জেলিফিশ, ভুল করা যাবে না। ওকে, পরের প্রশ্ন চলো আমরা যাই। কোনটি আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য? হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। আর্থ্রোপোডা, আমরা যদি ঘাসফড়িং ভালো করে পড়ে থাকি, আমাদের লাইভে একজন ঘাসফড়িং আছে, তাদের তো হৃৎপিণ্ডই থাকে না। তাদের কি থাকে? হৃৎপিণ্ডের জায়গায় কি থাকে আমাকে কমেন্টে জানাও। তাদের কিন্তু হৃৎপিণ্ড থাকে না, তাদের হৃদযন্ত্র থাকে, যেটা 7টা ফানেল আকৃতির প্রকোষ্ঠ বিশিষ্ট। এরপর এখানে আমাদের এখানে কিন্তু ডায়াফ্রাম, ওদের মধ্যচ্ছদা ডায়াফ্রাম, শ্বসন পেশি, এটা তো মানুষের থাকে, ওদের থাকে না। শ্বসন যন্ত্রের অঙ্গ ট্রাকিয়া, প্যারাপোডিয়ার সাহায্যে চলাচল করে। প্যারাপোডিয়া, সিটি প্যারাপোডিয়া, এটা কাদের থাকে কমেন্টে জানাও। সিটি প্যারাপোডিয়া এই ওয়ার্ডগুলো কাদের থাকে? আর্থ্রোপোডা তো থাকবেই না। আর্থ্রোপোডার চলনাঙ্গ পা, সালটেটোরিয়াল পা, লাফায়া লাফায়া চলে, হেক্সাপড 6টা পা। এবং আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য হলো শ্বসন যন্ত্রের অঙ্গ ট্রাকিয়া। ওদের কিন্তু স্পেশাল, ওদের শ্বসন যন্ত্রটার নামই হলো ট্রাকিয়াল তন্ত্র। ওদের ট্রাকিয়াল কোষ, এগুলো দিয়েই কিন্তু ওরা আমাদের শ্বসনটা সম্পন্ন করে। সো আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য যদি হয়, শ্বসন অঙ্গের মেইন হলো গিয়ে ট্রাকিয়া। অ্যালভিওলাস ফুসফুস আবার লিখে দিয়ে আসুন, ওকে। আচ্ছা, মানব দেহের ক্ষুদ্রতম হাড় কোনটা? একদম হাড় কি কি আছে? ম্যালিয়াস ইনকাস স্টেপিস, তিনটাই তো কর্নাস্থি আপু। অটোলিথ একটা মেমব্রেন, যেটা ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি, এটা কানে আমাদের ভারসাম্যর সাথে জড়িত। এখন ম্যালিয়াস ইনকাস স্টেপিসের মধ্যে আপু এটা কানের অস্থি জানি, কোনটা ছোট জানি না। ছোট হলো গিয়ে স্টেপিয়াস, ঠিক আছে, সরি স্টেপিসের সাথে আমাদের সবচেয়ে ছোট পেশির নাম হলো স্টেপিডিয়াস পেশি, যেটা স্টেপিসের সাথে লাগানো থাকে, এটা আমাদের মেডিকেলে পড়ায় আর কি, ধরেও। তো সবচেয়ে ক্ষুদ্রতম হাড় কোনটি? স্টেপিস। আমাকে কমেন্টে জানো তো কানের অস্থি কয়টা? কানের অস্থি কয়টা আমাকে জানো। আমি জানি অনেকে বলবা তিনটা, আসলে কিন্তু 6টা। 3 জোড়া, দুই মানে একদম 2 কানে তিনটা করে 6টা। কোনটি আমিষ পরিপাকে সহায়তা করে না? রেনিন, একটু আগেই বললাম, দুধের উপর কাজ করে, কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে। ট্রিপসিন আমিষ জাতীয়, একদম ট্রিপসিন আমাদের অগ্নাশয় থেকে আসে। পেপসিন পাকস্থলিতে থাকে। পেপসিন আমাদের অনেক করে, মানে পেপটাইড তৈরি করে প্রোটিনকে ভেঙে। এরপর আছে লাইপেজ। এই যে লাইপেজ,
আমাদের প্রিয় চর্বি স্নেহ জাতীয় খাদ্যকে সে পরিপাক করে। লাইপেজ, গ্যাস্ট্রিক লাইপেজ আছে, গ্যাস্ট্রিক লাইপেজটা পাকস্থলীতে থাকে, সে আমাদের বাটারের উপর কাজ করে। লাইপেজ মানেই চর্বি, ঠিক আছে? ইজি কোশ্চেন, এটা খুব ইজি কোশ্চেন ছিল, এটা না পারলে মাইক খাবে সবাই। কোনটি ধমনী হৃৎপিণ্ডের প্রাচীর, কোন ধমনী হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে? কোন ধমনী হৃৎপিণ্ডের প্রাচীরে আমাদের রক্ত সরবরাহ করতেছে? পালমোনারি। পালমোনারি শব্দের অর্থ কি? কিসের সাথে রিলেটেড বলো তো? ফুসফুস না? বৃক্কীয়, রেনাল। রেনাল, এখন রেনাল ধমনী কেন আমাদের রক্ত সরবরাহ হৃৎপিণ্ডে করবে, তাই না? কই কিডনি, কই আমাদের হার্ট। সাবক্লাভিয়ান, সাবক্লাভিয়ান, ক্ল্যাভিকল, ক্ল্যাভিকল বোন আমাদের এখানে থাকে, বিউটি বোন বলে দেয়। এখন সাবক্লাভিয়ান হলো গিয়ে আমাদের কি বলবো, যেই আমাদের হার্টের থেকে আমাদের এখান দিয়ে আর্চ অফ এওর্টা যায়, এটা 3টা ব্রাঞ্চ আছে, সেই 3টা ব্রাঞ্চের এখান থেকে একটা সাবক্লাভিয়ান এরকম বের হয়। যাই হোক, তো হার্টে রক্ত সরবরাহ করে করোনারি, করোনারি ধমনী, একদম ইজি। করোনারি ডিজিজ, এইসব মানে কি? হার্টের ডিজিজ। একটু একটু ইংলিশটাও যদি কেউ জানে সেও এটা আনসার করে আসতে হবে, কত ইজি কোশ্চেন। কোন পর্বের প্রাণীতে মেসোগ্লিয়া থাকে? একদম বাচ্চাকালের কোশ্চেন। মেসোগ্লিয়া কি, এটা কি কোনো টিস্যুর স্তর? না, এটা কিন্তু আমাদের একটা অকোষীয় স্তর, এটা আমাদের এক টাইপের অকোষীয় স্তর, এবং সেটা আমাদের দ্বিস্তরী প্রাণীদের থাকে। এখানে দ্বিস্তরী প্রাণীটাকে দেখো তো, অ্যানিলিডা, পরিফেরা, নিডারিয়া, মলাস্কা। নিডারিয়ার মধ্যে হাইড্রা আছে, এই হাইড্রা নিয়ে আমরা বিশাল পড়ালেখা করছি, সেই হাইড্রাতেই মেসোগ্লিয়া থাকে, যেটা একটা অকোষীয় জেলির মতো স্তর। অ্যানিলিডা, পরিফেরা, মলাস্কা কিন্তু হবে না। মেসোগ্লিয়া কার থাকে? নিডারিয়া পর্বের আমাদের ফেভারিট হাইড্রার। আচ্ছা, নিচের কোন রক্তের গ্রুপে অ্যান্টিজেন অনুপস্থিত? অ্যান্টিজেন অনুপস্থিত, অ্যান্টিবডি অনুপস্থিত, এই টাইপের প্রশ্নগুলা তোমরা যখনই পাবা, একটা জিনিস সবসময় মনে রাখবা, আমাদের ব্লাড গ্রুপিং আছে বড় ক্যাপিটাল লেটারের এ বি ও, ওকে? এ বি ও। এখন এই এ বি ও এর ভিতরে আমাদের সবসময় মনে রাখবা যে ব্লাড গ্রুপ, সেই ব্লাড গ্রুপের অ্যান্টিজেন, এর অ্যান্টিজেন ক্যাপিটাল এ হবে, বি এর অ্যান্টিজেন ক্যাপিটাল বি হবে। কিন্তু ও যে ক্যাপিটাল ও বলতে তো কোনো অ্যান্টিজেন নাই, তাহলে আমাদের ওদের ওদের কিন্তু কোনো অ্যান্টিজেন থাকে না, ও ব্লাড গ্রুপের কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু আল্লাহকে দুইটা ছোট ছোট অ্যান্টিবডি দিয়ে দিছে। এ বি অ্যান্টিবডি কার থাকে? ও এর, বাট কোনো অ্যান্টিজেনই নাই কার? আমাদের সেই ও এর। এবং এ বি দুইটা অ্যান্টিজেনই কার থাকে? এ বি ব্লাড গ্রুপের। যেই ব্লাড গ্রুপ তার ক্যাপিটাল লেটার অ্যান্টিজেন। এখন এই ব্লাড গ্রুপ এ বি, হ্যাঁ অ্যান্টিজেন গুলো তো ক্যাপিটাল লেটার দিয়ে লিখি, এর মানে ওদের দুইটাই অ্যান্টিজেন আছে, কিন্তু কোনো আবার ওদের অ্যান্টিবডি নেই। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, যেই ব্লাড গ্রুপ, সেই ব্লাড গ্রুপের ক্যাপিটাল লেটার অ্যান্টিজেন ওর থাকবে, বাট অ্যান্টিবডিটা বিপরীত থাকে। একটা সূত্র মাথায় রাখবা, তোমার পরীক্ষা হলে মাথা গরম হবে না, নাইলে তুমি ওই আপু সর্বজনীন রক্তদাতা ও ওইটা একটু পাস্ট হিসাব করতে যাই, এটা অনেক কনফিউজ। এবং ইভেন আমি একটা সময় অ্যাডমিশনের একটা টাইমে হঠাৎ করে আমি এটা ভুলে গেছি, পরে আমার এভাবে একবার আমার এক টিচার বুঝাই দিছিল এটা। তো এখন আমি চলে আসছি আমাদের রিটেন প্রশ্নে। চলে আসছি, একটু আমি পানি খেয়ে নিই। তোমরা দেখো তো, রিটেন প্রশ্নটা পড়ো। ফ্লাজেলা এবং পিলির মধ্যে 5টি পার্থক্য। 5টা পার্থক্য বুঝো। আমি তোমাদের জায়গায় হলে আমি জানি না কি করতাম। ফ্লাজেলা এবং পিলি, আমার একটা একটা জিনিস সবসময় মনে থাকে, ফ্লাজেলা হয়েছে হলো গিয়ে ফ্লাজেলিন থেকে, পিলি হয়েছে পিরিন প্রোটিন থেকে, ঠিক আছে? সেখানে তোমাকে 5টা পার্থক্য লিখতে বলছে। একটা ব্যাকটেরিয়া একা তোমাদের একটু বুঝে মনে করানোর চেষ্টা করি। এই আমাদের ধরো একটা ব্যাকটেরিয়া, এক গাঁটটি ফ্লাজেলা, এই লম্বা চিকুন একটা পিলি, ঠিক আছে? এই লম্বা চিকুন একটা পিলি, ঠিক আছে? তো চলো, এই ফ্লাজেলা এবং পিলির, আমি জানি ইয়েতে কমেন্টে আমার পুরো ডিটেলস লেখা সম্ভব না, কিন্তু তোমাদের স্যার হাসান স্যারের বইয়ে কিন্তু একদম 5টাই দেওয়া আছে, 5টা বৈশিষ্ট্যই দেওয়া, মানে পার্থক্যই দেওয়া আছে। তো সবার আগে আমরা রিটেনের ক্ষেত্রে তোমার যা মনে আসে সেটা আগে লিখবা। আমরা এখানে একটু ছোট করে, একটা হলো গিয়ে ফ্লাজেলা, এফ দিয়ে লিখলাম, একটা পিলিন। রিটেনে তোমার ফ্লাজেলা পিলি সবার আগে মনে হয়, হ্যাঁ এটা তো ফ্লাজেলিন প্রোটিন, ফ্লাজেলিন প্রোটিন দ্বারা তৈরি, এটা ফ্লাজেলিন আর এটা পিলিন, সংক্ষেপে লিখলাম, ঠিক আছে? একটা ফ্লাজেলিন, এটা পিলিন।
এখন এখানে দেখো তো এটা কি রকম, আমাদের ফ্লাজেলা গুলো কেমন হয়, সুতার মতো, কিন্তু পিলিটা কেমন হয়, একদম দণ্ডাকার, সে কিন্তু ফ্লেক্সিবল না, সে একদম দণ্ডাকার স্ট্রেট, এবং সে হলো গিয়ে আমাদের শক্ত। এর তাহলে এখানে আমরা লিখি এটা সূত্রাকার, সুতার মতো, দেখলেই চেহারাটা দেখলেই বোঝা যায়, আর সে শক্ত দণ্ডের ন্যায়। কঠিন শব্দ মনে রাখা লাগবে না, শক্ত দণ্ড একটু লিখলেও হবে। আচ্ছা, এরপর দেখো যে আমাদের পরে কি জিনিসটা মনে আসে, ওদের ব্যবহার, যে ফ্লাজেলা কই ইউজ হয় এবং পিলি কই ইউজ হয়। সবসময় মনে রাখবো ফ্লাজেলা কিরকম, এরকম সুতার মতো না, সে কিন্তু ফ্লাজেলা দিয়ে চলাচল করে, যে কোনো ছোট্ট আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক সব জায়গায় দেখবা যখন ওরা ছোট ছোট থাকে বা ওদের স্পোর তৈরি হয় সেখানে ফ্লাজেলা থাকে, ফ্লাজেলা দিয়ে সারা জীবন ওরা চলাচল করে। তাহলে এখানে অবশ্যই লিখবো চলাচল, চলন। এই যে এখন পিলি এত শক্ত, একদম সুইয়ের মতো ট্যাং করে, ও কি করবে, সে মানুষ বা পোষকের গায়ে সে লাগবে, যার মনে হবে যে ওর গায়ে একটু রোগ জীবাণু সৃষ্টি করে আসি, এইভাবে সে যে কোনো মানে পিলি দ্বারা কাজই হলো গিয়ে কারো উপর সে মানে একদম মানে লাইগা যাবে। পিলির কাজ হলো সংযুক্তি, ঠিক আছে, পিলির কাজ হলো সংযুক্তি। তুমি এরকম ফ্লেক্সিবল কোনো জিনিস দিয়ে কারোর সাথে সংযুক্ত হইতে পারবে না সুতার মতো, কিন্তু তুমি একটা সুই একদম এখানে বিধায় দিতে পারবে, একটু চিন্তা করলে কিন্তু এগুলো থাকবে। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার হলো যে ফ্লাজেলা এবং পিলির ভিতরে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সংখ্যা কম বেশি কে থাকে, সবসময় মনে রাখবো ফ্লাজেলা কম থাকে কিন্তু পিলি বেশি থাকে। কারণ কি, কারণ ওর তো বেশি বেশি অ্যাটাক করতে হবে মানুষকে, চলাচল একটা দিয়ে একটা ফ্লাজেলা দিয়ে হইলো, আমি এখানে যদি এরকম আঁকছি করে, বাট মনে করে দেখো কোনো কোনো ইয়ের ব্যাকটেরিয়া শুধু একটাই ফ্লাজেলা থাকে, কিন্তু পিলি সবসময় একাধিক থাকবে, এই একদম সুইয়ের মতো আইকা দিলাম, এই একটা সুইয়ের মতো আইকা দিলাম, কারণ ওর মানুষকে অ্যাটাক করতে হবে। আমাদের ফ্লাজেলার একটু উদাহরণটা মনে রাখো, অ্যাট্রিকাস, মোনোট্রিকাস, পেরিটিকাস, লোফোট্রিকাস, ঠিক আছে, সেখানে মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি ব্যাকটেরিয়াদের ফ্লাজেলার চেয়ে পিলির পরিমাণটা বেশি থাকে। এবং লাস্ট একটা মানে একটু বড় যেটা যেটা তোমাদের মাথায় না থাকতে পারে, ধরো তুমি 5টা পার্থক্য লিখতে বলছে, তুমি কোনোভাবে মনে আসতেছে না, 4টা লিখে তুমি পরের কোশ্চেনে জাম্প করো, এক্সাম হল ট্রিক এটা, 5টা লিখতে বলছে, তোমার হঠাৎ করে মনে আসছে না, পরের কোশ্চেনে জাম্প করো, সবার লাস্টে এক্সাম শেষে যদি তোমার মনে থাকে তাহলে এটাতে আবার রিপিট ব্যাক আসবা। বাট যেহেতু তোমাদের আজকে ক্লাস আমি মানে এটা বলে দিচ্ছি একটু একটু কঠিন, এই জন্য সবার লাস্টে বলতেছি, পরীক্ষার হলে মেইন এটা যেটা পারি সেটা আমি আগে আগে লিখে আমি টাইম সেভ করবো, ঠিক আছে। তাহলে লাস্ট পয়েন্টটা কি, লাস্ট পয়েন্ট হলো এদের সৃষ্টি কোথা থেকে হয়, ফ্লাজেলা কোথা থেকে সৃষ্টি হয়, পিলি কোথা থেকে সৃষ্টি হয়। পিলি একদম আমাদের সাইটোপ্লাজম, দেখো আমি আঁকার সময় দেখো একদম সাইটোপ্লাজম থেকে সে সৃষ্টি হবে, কিন্তু ফ্লাজেলা যেটা সে কিন্তু আমাদের একটা গ্র্যানিউল থেকে সৃষ্টি হবে। ফ্লাজেলা সৃষ্টি হয় আমাদের পাদদেশীয় গ্র্যানিউল থেকে, এবং পিলি ডাইরেক্ট সাইটোপ্লাজম থেকে সৃষ্টি হয়, এই যে ব্যাকটেরিয়ার চারপাশে কোষ প্রাচীর এবং একদম সাইটোপ্লাজম থেকে ও ছেদ করে সাইটোপ্লাজম থেকে সৃষ্টি হয়। তো এটা হলো কি আমরা সংক্ষেপে মনে রাখি গ্র্যানিউল, এ হলো সাইটোপ্লাজম। ঠিক আছে, একটু কঠিন ছিল এই প্রশ্ন, আমি বলবো না এই প্রশ্নটা অনেক ইজি একদম পারার মতো, এই প্রশ্নটা একটু কঠিনই ছিল, ঠিক আছে। জিন ক্লোনিং বলতে কি বোঝো, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপগুলো উল্লেখ করো। আচ্ছা, জিন ক্লোনিং এবং রিকম্বিনেন্ট ডিএনএ কিন্তু আমরা বললাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং সেটার সাথে রিলেটেড রিকম্বিনেন্ট ডিএনএ, এবং জিন ক্লোনিং মানে একদম সেম, মানে বই অনুযায়ী যদি ব্যাখ্যাটা হয় একদম সেম আমাদের জিনোটাইপ সম্পন্ন বা সেম ফিনোটাইপ, মানে একদম ওর পুরাটা সেম, ঠিক আছে। ওই রকম যদি আমি একাধিক কোনোভাবে জিনিস তৈরি করি বা একাধিক সত্তা তৈরি হয় সেগুলোকে ক্লোনিং বলে, ঠিক আছে। ক্লোন মানে ও সব দিক দিয়ে দেখতে তোমার মতো সেম হবে, ক্লোন মানে সব দিক থেকে দেখতেও তোমার সেম হবে। সো ক্লোনের এটা বলে কি যে একই জিনোটাইপ বিশিষ্ট জীবদের হলো কি আমাদের ক্লোন বলে, একই জিনোটাইপ বিশিষ্ট জীব বংশকে। এখন জিনোটাইপ ফিনোটাইপ কি হবে আমি তো ভুলে গেছি, আমি কালো এটা আমার ফিনোটাইপ, কিন্তু আমার ভিতরে মেলানিনের জন্য একটা জিন আছে, সেই জিনের ধরো এক্স ওয়াই সামথিং, ওইটা হবে আমাদের জিনোটাইপ। বাহ্যিক বৈশিষ্ট্য ফিনোটাইপ, ভিতরে আমাদের জিনে এনকোডের যে তথ্যটা সেটা হলো গিয়ে আমাদের জিনোটাইপ, ঠিক আছে। গেল এক লাইনে জাস্ট লিখে দিবা যে একই রকম আমাদের জিনোটাইপ বিশিষ্ট জীব সম্প্রদায়কে ক্লোন বলা হয়, এবং এই ক্লোন তৈরির প্রক্রিয়াকে বলা হয় আমাদের ক্লোনিং, ঠিক আছে। আচ্ছা, বা এটাও লিখতে পারো যে কাঙ্ক্ষিত জিনের হুবহু কপি তৈরি করার প্রক্রিয়াই হলো ক্লোনিং। শেষ, রিকম্বিনেন্ট ডিএনএ ধাপগুলো উল্লেখ করতে বলছে। এখন রিকম্বিনেন্ট ডিএনএ যে ধাপগুলা তুমি জাস্ট টু দা পয়েন্টে লিখে যাও, তুমি ব্যাখ্যা করতে জানো তাহলে ওই সময়ের ভিতরে কিন্তু লেখা শেষ করতে পারবে না। রিকম্বিনেন্ট ডিএনএ ধাপগুলো কি হয়,
প্রথমে অবশ্যই আমার একটা কাঙ্ক্ষিত ডিএনএ বা জিন কাঙ্ক্ষিত ডিএনএ আমাদের চুজ করতে হবে। এরপর কি, সেই কাঙ্ক্ষিত ডিএনএ আমি চুজ করলাম, আমাকে তো একটা যার সাথে লাগাবো সেই পোষকটাও তো আমার ইয়ে করতে হবে, মানে মানে আরেক মানে আমার তো বাহক নির্বাচন করতে হবে যে কাকে কার ভিতরে আমি ওকে ঢুকাবো, একটা বাহক নির্বাচন। এবং বাহকের ক্ষেত্রে অলওয়েজ আমরা প্লাজমিড ইউজ করি। আচ্ছা, এই বছরের জন্য যারা পড়বা তারা কিন্তু প্লাজমিডের প্রকারভেদটা একটু পড়ে নিও, কোল প্লাজমিড না কি কি আছে, প্লাজমিডের প্রকারভেদগুলো একটু পড়ে নিও, ঠিক আছে? প্লাজমিড কাকে বলে, এটা একটা এক্সট্রা ক্রোমোজোমাল বৃত্তাকার ডিএনএ, এগুলো একটু পড়ে নিও, ঠিক আছে? এরপর হলো কি প্লাজমিড, এগুলো গেল। 3 নাম্বার কি হবে? 3 নাম্বার হবে গুলো আমাদের এই যে একটা আমি প্লাজমিডও পাইলাম, বাহক পাইলাম, ডিএনএও পাইলাম। এরপর এদেরকে কিন্তু আমার কাটাকাটি করতে হবে, ওই যে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো। সেখানে আমি সংক্ষেপে লিখি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে উভয়কে কর্তন, শুধু রেস্ট্রিকশন লিখে দিই। আচ্ছা, এরপরে এটা কিন্তু স্পেসিফিক সাইডে কাটবে। এরপর ওদের কাটলাম, কাটার পর ওদের জোড়া লাগাবো কি দিয়ে? লাইগেজ এনজাইম। টিচাররা কিন্তু তুমি লাইন কি লিখতেছো এটা দেখবে না, তুমি তথ্যগুলো দিতেছো কিনা, লাইগেজ এনজাইমের কথা অবশ্যই তোমার উল্লেখ করতে হবে, ঠিক আছে? এরপর কি হবে, এই লাইগেজ এনজাইম দিয়ে তুমি লাগাইলাও। এরপর হলো গিয়ে আমরা এই যেভাবে একটা পোষকের ভিতর ওকে ঢুকাবো, বাহক পাইছি, কাটছি, লাগাইছি, লাস্টে ওকে আমরা পোষকের ভিতর ঢুকাবো। এবং এক্ষেত্রে পোষক হয় কি বেশিরভাগ ক্ষেত্রে ইকোলাই, পোষক এক্ষেত্রে হয় বেশিরভাগ ক্ষেত্রে ইকোলাই, পোষক কে হয় এক্ষেত্রে বেশিরভাগ ইকোলাই। এবং এই ইকোলাই পাইলাম এবং লাস্টে আমি ওকে মূল্যায়ন করব। এই যে আমি একটা রিকম্বিনেন্ট ডিএনএ পাইলাম, ডিএনএর আমি এখানে একটা মূল্যায়ন করব, বহিঃপ্রকাশ মূল্যায়ন। ডিএনএ খন্ড পাইলাম, এটার আমি বহিঃপ্রকাশ মূল্যায়ন করব, ঠিক আছে? এখন এখানে এক্সট্রা কিছু এ পর্যন্ত যদি তুমি লেখো তাও হবে। এখন এক্সট্রা ধর তুমি এই যে ডিএনএটা পাইছো, নতুন রিকম্বিনেন্ট ডিএনএ, তোমার বইয়ে খুবই সুন্দর একটা চিত্র দেওয়া আছে। ধরো এটা আমাদের প্লাজমিড, এখানে এটা রিকম্বিনেন্ট ডিএনএ, এবং এই মোটাটা হলো কি আমার আগেরটা, নতুন এই যে সাদা পার্টটা, যেটা সাদা পার্টটা কি আমাদের, সাদা পার্টটা হলো গিয়ে আমাদের আগের ডিএনএ, এবং নতুনটা হলো কি আমাদের যেই ডিএনএ অংশটা আমরা চাই, মানে যাকে আমরা এতবার রিকম্বিনেন্ট করতে চাই। এখন তোমার যদি এমন হয় যে পর্যন্ত গেল, কিন্তু তুমি যদি টিআই প্লাজমিড নাও, সেই টিআই প্লাজমিডকে আবার অ্যাগ্রোব্যাকটেরিয়াম নামক একটা ইয়েতে দিতে হবে, এবং সেই অ্যাগ্রোব্যাকটেরিয়াম দিয়ে তুমি আবার উদ্ভিদের কোষের ভিতরে ঢুকাই দিবা। টিআই প্লাজমিড নিলে তুমি অ্যাগ্রোব্যাকটেরিয়ামকে নিবা, এবং অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মাধ্যমে তুমি ওকে উদ্ভিদ কোষে স্থানান্তর করবা। এরপরে আরো দুইটা পয়েন্ট আছে। তো এখানে বারবার বলবো টু দা পয়েন্টে, লাইগেজ, রেস্ট্রিকশন এনজাইম, ইকোলাই, প্লাজমিড, খালি এই ওয়ার্ডগুলো যদি তুমি লেখো তাহলেও কিন্তু টিচার তোমাকে মার্ক দিবে। এটা ম্যাটার করে না যে তুমি বিশাল বিশাল লাইন লিখে ব্যাখ্যা করতেছো, কজ এমনিতেই সময় কম, পরীক্ষার ক্ষেত্রে এটা মনে রাখবা। শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসেবে জীবন পদ্ধতি কয় ভাগে করা যায় সংক্ষেপে লিখো। আচ্ছা, রিটেন কোশ্চেনে তো তোমরা হয়তো খুব একটা ইন্টারাক্ট করতে পারতেছো না আমার সাথে কমেন্টে, এরপরও যতটুকু পারো করো, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসেবে জীবন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? জীবন পদ্ধতিকে কিন্তু আমাদের আগের বইয়ে যদি তুমি দেখো, তুমি দেখবে 2 ভাগে, আজমল স্যারের নতুন বইয়ে লেখা 4 ভাগে। কি কি? প্রথমে মুক্তজীবী, আমি মোটামুটি বলা চলে মুক্তজীবী, খাবারের উপর কারো উপর অতটা ডিপেন্ডেন্ট না, উদ্ভিদ মুক্তজীবী। এরপর আসবে পরজীবী, কৃমি, ঠিক আছে? এই পর্যন্ত সবাই পারে আপু, মুক্তজীবী, পরজীবী। এরপর আজমল স্যার আমাদের জন্য নতুন কিছু এক্সট্রা ইনফো আনছে, সেটা হলো গিয়ে আমাদের সহজীবী, মিথজীবী। মিথজীবীটা হয়তো তোমরা হাইড্রাই দেখছো, যারা আমাকে ইনবক্সে কমেন্ট করে পাগল বানায় ফেলাও যে আপু নতুন বই কি কিনবো কি কিনবো না, দেখো বই এত চেঞ্জ হইতেছে, এখন বই এত চেঞ্জ হইতেছে। এই কোশ্চেনটা যদি এই বছরে করে, তুমি যদি 2টা শুধু লিখে দাও আপু মুক্তজীবী পরজীবী শেষ, নো, হবে না। এখন কিন্তু তোমার নতুন করে দিতে হবে, 4টাও লিখতে হবে। মুক্তজীবী আমরা বললাম উদাহরণ, পরজীবী কৃমি, এটা লিখতে পারো। মিথজীবী তুমি হাইড্রা পড়ছো, তুমি হাইড্রা লিখে দিবা, যে হাইড্রার মিথজীবীতে দেখা যায় জুক্লোরের সাথে। সহজীবী কি আপু? সহজীবী হলো কি আমাদের একটা দিচ্ছি রেমুরা নামক আমাদের হাঙ্গরের সাথে ছোট ছোট একটা টাইপের
মাছ তারা সহজীবী, তারা একজন আরেকজনকে ক্ষতি করে না, আবার সাহায্যও করে না, কাছাকাছি থাকে, মানে একসাথে থাকে। এই ছোট ছোট জিনিসগুলো ওই আমাদের হাঙর মাছের কাছাকাছি থাকে আর কি, সংযুক্ত হয়ে থাকে। তো এই চারটা, এই কোশ্চেনটা মোটামুটি ইজি ছিল, বাট মানে নেক্সট নিউ ইনফো দিয়ে তোমাদের মানে ইয়ে করা লাগতো, অ্যান্সার করা লাগতো। শুধু মুক্তজীবী পরজীবী লিখলে হইতো না। আমি যে বছর বই পড়ছি সেই বছর শুধু এটাই ছিল। আচ্ছা, আদর্শ নির্দোষ সেটের অংশগুলো উল্লেখ করো। অংশগুলো শুধু উল্লেখ করতে বলছো, অংশগুলো কিন্তু ব্যাখ্যা করা লাগবে না। তো তুমি আদর্শ নির্দোষ সেটে আমি যদি একটু আঁকি তোমাদের জন্য, দেখো তো হয় কি হয়েছে কিনা, যতটুক পারছি একদম সংক্ষেপে আঁকছি। আদর্শ নিডোসাইটে এখানে আমরা কি দেখতেছি, সবার এখানে আমরা দেখতেছি হলো কি একটা নিডোসিল, একটা অপারকুলাম। এটা আমি খোলা রাখলাম, এটা আসলে অপারকুলামটা আসলে ঢাকা থাকে, এবং এটা ই হওয়ার পর এটা কিন্তু আবার এরকম খুলে যাবে, ঠিক আছে। তাহলে একটু সুন্দর করে রাখি তোমাদের জন্য। একটা নিডোসাইটের কথা বলছে। নিডোসাইট মানে কি, পুরাটা কোষ, ঠিক আছে। তোমরা শুধুমাত্র নেমাটোসিস্টের বর্ণনা দিও না, প্রথমে লিখবো নিডোসাইট একটি কোষ, এখানে অবশ্যই কোষীয় জিনিসপাতি কি থাকে, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এগুলো লিখবা। লেখার পর এখন আমরা একটু নেমাটোসিস্টে আসি। এটার একটা অপারকুলাম থাকে, একটা নিডোসিল থাকে, যেটা ট্রিগারের মতো কাজ করে, অপারকুলাম ঢাকনার মতো কাজ করে। যে একটা বাট থাকে, শ্যাফট থাকে, বারবিওল, বার্ব থাকে, ছোট কাটা বড় কাটা, এরপর ওদের একটা সূত্রক থাকে, এবং এদের এইখানে একটা থলে থাকে, যে থলেতে হিপনোটক্সিন, নেমাটোসিস্টের এখানে হিপনোটক্সিন নামক বিষ থাকে। এই হিপনোটক্সিনে কি কি থাকে, প্রোটিন এবং ফেনল। মুখে মুখে আমি যা বললাম এইটুকু তুমি 2 মিনিটে খালি ধুমায় খাতায় লিখবা, এইটাতে তুমি ফুল মার্কস পেয়ে যাবে এই প্রশ্নটাতে, ঠিক আছে। আবারও বলি, একটা নিউরোসাইটের চিত্র আগে কল্পনা করে নিবা, যেখানে কি থাকে। প্রথম হলো নিউরোসাইট একটা কোষ, অবশ্যই কোষীয় সাইটোপ্লাজম এগুলো থাকবে, একটা আমাদের নিউক্লিয়াস টিউক্লিয়াস থাকবে, ল্যাসো পেশিতন্তু এগুলো থাকবে, কাইটিন নির্মিত ওদেরই থাকবে। এগুলা লেস ইম্পর্টেন্ট, এত লেখা লাগবে না। যেটা লিখে লাগবে সেটা হলো গিয়ে নিউরোসাইটের ভিতর নেমাটোসিস থাকে, অপারকুলাম থাকে, নিডোসিল থাকে, এবং তাদের এখানে প্রোটিন এবং ফেনলযুক্ত একটা থলে থাকে, যে একটা বিষ হিসেবে কাজ করে। বার্ব, বারবিউল, বার্ব, শ্যাফট এগুলো থাকে। এই ওয়ার্ডগুলো যদি তুমি লিখে আসতে পারো, তোমার কিন্তু তাহলে মোটামুটি একটা মানে ভালো মার্কস পাবা। এবং রিটেনের ক্ষেত্রে আমি বারবার বলছি, ওয়ার্ড ম্যাটার করে, টু দ্য পয়েন্টে জাস্ট লাইনগুলো লিখে যাও, এটা কিন্তু ম্যাটার করে। হাইড্রার আদর্শ নিউরোসাইট, ও আচ্ছা, এটাই লাস্ট, এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল আর কি। আমি আরেকবার দেখি যে স্লাইড আর আছে কিনা। না, এটাই শেষ। ও, হাঁপাই গেছি। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো তো। এবং আমি আবারও বলবো যে রিটেন কোশ্চেনের ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির যত কোশ্চেন আছে সেখানে তোমাদের কম সময়ের ভিতরে রিটেন প্লাস এমসিকিউ আনসার করাটা কিন্তু চারটিখানি কথা না। মেডিকেলে তুমি খালি 100টা এমসিকিউই দাগাবা, বাট রিটেনের ক্ষেত্রে এমসিকিউ প্লাস সিকিউ যখন তুমি একসাথে লিখবা, তখন কিন্তু মানে এমসিকিউ ফিল আপ করতে করতে একটা ফ্লো আসে, এরপর হুট করে রিটেনের জায়গাটা মোটামুটি সীমাবদ্ধ থাকে। তোমার একটু কাটা হয়ে গেল, বা তোমার বোনের লাল্লা ভুল লিখছি, কাইটা আবার লিখি, সেই সুযোগটাও কিন্তু থাকে না। সেই ক্ষেত্রে তোমাদের একদম অনেক বেশি সিরিয়াস হইতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখবা, এই এই যে রিটেনগুলোর ক্ষেত্রে বারবার বলতেছি, পিছনে যে চ্যাপ্টার গুলো আছে, বিবর্তন জিনতত্ত্ব বিবর্তন, প্রথম চ্যাপ্টার জুওলজি। কারণ কি বলতো, ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে বড় বড় সাবজেক্ট গুলো কি, জুওলজি আছে, বোটানি আছে, জেনেটিক্স আছে, এবং জেনেটিক্সের ভিতরে তো এগুলো পড়ে। এরপর হলো গিয়ে মানে এই সাবজেক্ট গুলো পড়ার জন্য তোমার অবশ্যই বায়োলজির এই চ্যাপ্টার গুলোতে সবচেয়ে বেশি জ্ঞান লাগবে, এবং টিচাররা তোমাকে এটা দিয়ে জাজ করবে যে তুমি এগুলো পারো কিনা। তারপরে বললামই তো যে এই বছর দেখো রিকম্বিনেন্ট ডিএনএ ইয়েগুলো আসছে, পরের বছর টিস্যু কালচারের ধাপগুলো আসতে পারে। তো কোশ্চেন অ্যানালাইসিসের ক্ষেত্রে তুমি যদি এই জিনিসগুলা কাজে লাগাও, যে আপু এরকম এরকম আমি একটু অ্যানালাইসিস করে করেই করতেছি, তাহলে কিন্তু তুমি পাইরা যাবা। আর যদি তোমার এইভাবে না হয়, তাহলে কিন্তু একদম শেষ। লাস্টে ক্লাসের শেষ পর্যায়ে এসে পড়ছি আমরা। তোমরা এই পর্যন্ত লাস্টে যারা যারা ছিল সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাকে একটু জানাও আমার আমার কাছে তোমাদের আর কোনো মানে প্রশ্ন আছে কিনা আপু এই রিলেটেড। এবং সেকেন্ড টাইমার কেউ যদি দেখে থাকো, তোমাদের কয়দিন পরে কৃষি ভর্তি পরীক্ষা, কৃষি ভর্তি পরীক্ষাটা অনেক পরে হইতেছে, 2023 শিক্ষাবর্ষের বাচ্চাদের জন্য এটা সবচেয়ে লাস্ট বড় পরীক্ষা, যদি সেকেন্ড টাইম না দাও আর কি।
তো তোমাদের সকলের জন্য অনেক অনেক বেস্ট উইশেস। আচ্ছা, আর লাস্টের কারো মনে হয় কোনো প্রশ্ন নেই? আমি তো কোনো প্রশ্ন দেখতেছি না। আচ্ছা, প্রশ্ন টশ্ন না থাকলে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করি। যারা শেষ পর্যন্ত ছিলে সকলকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তো পরবর্তীতে আমাদের কিন্তু আবারও বলতেছি, আমাদের ব্যাচেলর অফ বায়োলজি থেকে অ্যাগ্রি কোর্সের, সরি অ্যাগ্রি বলতেছি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য এই যে ক্র্যাক ডিউ কোর্সের বায়োলজি কিন্তু লঞ্চ হয়ে গেছে। ঠিক আছে, ক্র্যাক ডিউ বায়োলজি লঞ্চ হয়ে গেছে এবং তোমরা খুবই কম টাকায়, তুমি যদি চাও বান্ডেল কিনবা, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সব কিনবা, তুমি তাও কিনতে পারো। তোমার যদি মনে আপু শুধু বায়োলজিতে সমস্যা, তুমি কিন্তু বায়োলজিও কিনতে পারো। এবং বায়োলজিতে কিন্তু আমার সাথে সাথে সাউদাব ভাইও ক্লাস দিবেন। ঠিক আছে, তো সবাই যারা মনে করতেছে যে আপু আমার বায়োলজি দরকার, আমি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিচ্ছি বা ঢাকা ইউনিভার্সিটি করতে চাই, আমি এইচএসসি তে বায়োলজি শর্ট সিলেবাস ফুল সিলেবাস কিচ্ছু পড়ি নাই, তাদের জন্য স্পেশালি এই কোর্সটা ডিজাইন করা। ঠিক আছে, আপু অনেক, অমিয় বৈষ্ণব, থ্যাংক ইউ অমিয়। ঠিক আছে, এবং 1201 টাকায়, আবারও দেখো 1201 টাকায় কিন্তু তোমরা ঢাবি কোর্সটা পাইতেছো। এবং যদি আলফা ব্যাচে তোমরা থাকো তোমাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট আছে। আলফা ব্যাচে ভাই অলরেডি তোমাদের কুপন কোড সব দিয়ে দিচ্ছেন, আলফা ব্যাচের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট আছে যারা অলরেডি আলফা আছো, কিন্তু এরপরে যদি এই কোর্স করতে চাও। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।